ঠাস ঠাস ঠাস। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আমি কি আপনাকে বলেছি বিয়ে করার জন্য? আপনি আমাদের টাকা পয়সা, জায়গা, সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে আমাকে বিয়ে করেছেন। আমার আব্বু আম্মুকে কালো জাদু করে আপনার বশে করে নিয়েছেন। প্লিজ এরকম কথা বলবেন না। আমি আপনার বাবা মাকে কোনো কিছুই বলিনি। আমি আপনাকে বিয়ে করতে চাই নাই। আমি আপনার বাবা মাকে অনেকবার বলেছি যে আমি আপনার যোগ্য না। তারপরও আপনার বাবা মা জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে। আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে আপনি আপনার বাবা মার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি কেন তাদেরকে জিজ্ঞেস করতে যাব? আমি জানি এই সব কিছুর পিছনে একমাত্র অপরাধী আপনি। আমি আপনাকে বিয়ে করেছি ভালো কথা, 6 মাস পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি এখন রুম থেকে চলে যান। সঞ্জিতা এক পলকভাবে তাকিয়ে আছে সাগরের দিকে। বিষয়টা কি হয়েছে আপনারা বুঝতে পারলেন না তো? চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি 2 মাস আগে। সঞ্জিতা কলেজ শেষ করে বাসায় ফিরতেছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা গাড়ি এসে সঞ্জিতার সামনে দাঁড়ালো। সঞ্জিতা ভয়ে দুপা পিছিয়ে চলে গেল। গাড়ির ভেতর থেকে কয়েকটা গুন্ডা বের হয়ে সঞ্জিতার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে, তুই নাকি আমার বসের মেয়েকে টপকায় দিতে চাস কলেজে? গতকালকে নাকি তোর জন্য আমার বসের মেয়েকে প্রিন্সিপাল স্যার অপমান করছে। দেখেন, আপনার বসের মেয়েকে এটা আমি চিনি না। আর আমি কাউকে অপমান করতে চাই না এবং অপমান করেও নাই। অযথা আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। আর আমার রাস্তা আটকিয়ে আছেন কেন? আমি চিৎকার করব কিন্তু। চিৎকার করলে করতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই। আজ তোকে শেষবারের মতো বলে গেলাম, আর যদি কখনো দেখি বা বসের মুখের থেকে শুনি, তখন তোকে কিডন্যাপ করে নিয়ে ধর্ষণ করে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আসবো, যেখানে মানুষের আনাগোনা অনেক বেশি। এরপর তুই নিজের আত্মহত্যা করার সিদ্ধান্ত নিবি। আজকে গেলাম। এই বলে গুন্ডাগুলো ওইখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে সঞ্জিতা দীর্ঘ একটা শ্বাস নিয়ে বাড়ির দিকে তাড়াতাড়ি পা চালালো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতে সঞ্জিতার সৎমা এসে দরজা খুলে দিল। সঞ্জিতাকে দেখে সঞ্জিতার চুলের মুঠি ধরে ঘরের ভিতর নিয়ে গেল। এদিকে সঞ্জিতার চোখ দিয়ে পানি পড়তেছে চুলের মুঠি শক্ত করে ধরার কারণে। এমনিতেই পুরো শরীরে জ্বর জ্বর ভাব, আবার তার সাথে এই রকম হচ্ছে। সঞ্জিতা তার সৎমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু প্লিজ এমন করবেন না। আমি কি করেছি? আমার অপরাধ কি? প্লিজ আমার চুল ছেড়ে দেন। আমার মাথায় অনেক ব্যথা করতেছে। এবারের মতো আমাকে ছেড়ে দেন। উত্তর বাচ্চা, তোকে কতবার বলেছি তোর আর লেখাপড়া করার দরকার নেই। ভালো একটা পরিবার পেয়েছিস, লোকটা একটু বয়স্ক, অনেক টাকা পয়সা ছিল। তোকে কতবার বললাম লোকটাকে বিয়ে করে নে, বিয়ে করলে সবকিছু তুই তোর নিজের করে পাবি, কিন্তু তুই না করে দিবি। সারাদিন ঘরের ভিতরে কাজগুলো আমি করে বেড়াই, আর তুই কলেজে যাস। কলেজে যাওয়ার টাকা পয়সা কোথা থেকে পাস? আমার জামাই যদি তোকে টাকা পয়সা না দেয় তাহলে তুই পড়ালেখা করবি কি করে? আমি যে কয়েকজনকে টিউশনি করাই, ওই টিউশনির টাকা দিয়ে আমি আমার কলেজের খরচ কোনো রকমে চালিয়ে নিতে পারি। আমি কখনো আপনাদের কাছ থেকে 1 টাকাও নেই নাই। আম্মু মারা যাওয়ার পর থেকে আপনারা আমার উপরে অনেক অত্যাচার করেছেন, কিন্তু আমি এটার প্রতিবাদ জানাই নাই। জাস্ট বিয়ে করব না বলেছি বলে আপনারা এরকম করতেছেন। আর কত অত্যাচার করবেন আমার উপরে? আমার বয়স যখন 9 বছর, ঠিক তখন থেকে আপনি আমার উপরে অত্যাচার করা শুরু করেছেন। পুরো বাড়ির কাজ শেষ করে স্কুলে না গিয়ে শুধু পরীক্ষা দিয়ে পাশ করেছি। আপনাদের কাছ থেকে কখনো কিছু চাই নাই। আর আপনারা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। হ্যাঁ, পাগল হয়ে গেছি, কারণ আমার টাকা পয়সার দরকার। আমি রাতারাতি বড় লোক হতে চাই। তুই এখন বিয়ে করবি নাকি বিয়ে করবি না সেটা আগে বল। সঞ্জিতার আম্মু সঞ্জিতার চুলের মুঠি ধরে এখনো এসব কথাবার্তা বলতেছে। এটা প্রত্যেক দিনকার স্বভাব। সঞ্জিতা চুপ করে রয়েছে, কোনো কথা বলতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সঞ্জিতা বলতে লাগলো, আমি বিয়ে করতে রাজি আছি। আমার কিছু শর্ত আছে। তোর আবার কি শর্ত শুনি? সামনের মাসে আমার পরীক্ষা দিতে দিতে 1 মাস সময় লাগবে। আমার পরীক্ষা শেষ হলে এরপরে আমাকে আপনারা যেখানে খুশি সেখানে বিয়ে দিতে পারবেন। আমার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, আর 2 মাস সময় দিলাম তোকে। 2 মাস পর তোর বিয়ে হবে। এই 2 মাস শুধু তুই রান্না বান্না করবি বাড়ির, আর কোনো কাজ করার দরকার নেই। এই বলে সঞ্জিতার আম্মু সঞ্জিতার মাথার চুল ছেড়ে দিল। সঞ্জিতা মাথায় হাত ডলতে ডলতে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে হামা করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু তুমি কেন আমাকে একা ফেলে রেখে চলে গেলে? আমাকে সাথে নিয়ে গেলেই তো পারতে।
এই জীবন আর রাখতে ইচ্ছে করে না। যেখানেই যাই সেখানেই সবাই অবহেলা করে, মারধর করে। আমি আর এসব অবহেলা সহ্য করতে পারি না। আমার মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, এটার জন্য আমি মরি না। না হলে কবেই যে তোমার কাছে চলে যেতাম। সঞ্জিতা এসব কথাবার্তা বলতেছে, দেখতে দেখতে তার পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিতেছে আর তার সৎমায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতেছে। এভাবে 2 মাস কেটে গেল। সঞ্জিতার পরীক্ষা শেষ হয়েছে গতকালকে। আজকে সঞ্জিতাকে দেখার জন্য উকিল অনেক বড় মালদার পার্টি নিয়ে এসেছে। মানে হচ্ছে সাগরের আব্বু আম্মু এবং সাগরের ছোট বোন নাবিলাকে নিয়ে এসেছে। সঞ্জিতাকে দেখার পর সবার পছন্দ হয়েছে, কিন্তু সাগরের পছন্দ হয় নাই। কারণটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। সাগরের আম্মু সঞ্জিতার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা আমাদের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই। আপনার কি এখানে কোনো আপত্তি আছে? না, এইখানে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে অবশ্যই আপনাদেরকে জানাতাম। পছন্দ যেহেতু হয়ে গেছে, তাহলে দিন তারিখ ঠিক করে ফেলেন। সঞ্জিতার আম্মুর কথা শেষ হতে না হতেই সাগর বলে উঠল, সবার পছন্দ হলেই হবে নাকি? আমারও তো পছন্দ হতে হবে। আমার পছন্দ না হলে তার সাথে আমি সংসার করে কিভাবে চলবো? আমার পছন্দ হয় নাই। সাগরের কথা শেষ হতে না হতে সাগরের আব্বু সাগরের হাত ধরে টান মেরে সোফায় বসিয়ে দিল আর ফিসফিস করে বলতে লাগলো, তুই কি এখানে আমাদের মান সম্মান খাওয়ার চেষ্টা করতেছিস নাকি? আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই ঢাকা শহরের সবাই আমাকে চিনে, আর তুই এখানে কি না রং তামাশা করতেছিস এসে? এই মেয়ে আমাদের কাছে পছন্দ হয়েছে, সো এই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। তোমরা যা ইচ্ছা তাই করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে মনে রাখো, এই মেয়েকে আমি কখনো স্বামীর অধিকার দিব না। এই বলে সাগর চলে আসলো বাহিরে। অন্যদিকে সাগরের আব্বু মুচকি একটা হাসি দিয়ে সঞ্জিতার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি এসব নিয়ে টেনশন করবেন না। আসলে সে এখন বিয়ে করতে চাচ্ছিল না, তো আমরা জোর করে বিয়ে দিতে চাচ্ছি। আপনাদের যেহেতু কথা দিয়ে ফেলেছি, সো আপনার মেয়ের সাথেই সাগরের বিয়ে হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন। আজকে আংটি পরিয়ে রেখে গেলাম, কালকে এসে আমার ছেলের বউকে নিয়ে যাব আমরা। ঠিক আছে, আপনারা যখন ইচ্ছে তখন এসে আপনাদের ছেলের বউকে নিয়ে যেতে পারবেন। সাগরের আব্বু আম্মু এবং সাগরের বোন চলে গেল ওইখান থেকে নিচে। বেশ কিছুক্ষণ পর সঞ্জিতার আম্মু সঞ্জিতার রুমে চলে আসলো আর বলতে লাগলো, দেখেছিস কত ভালো একটা পরিবার, তোর বিয়ে ঠিক হয়েছে। এই রকম পরিবার পেতে হলে ভাগ্য লাগে। আমার কারণে তুই আজকে এই পরিবারে বউ হয়ে যেতে পারবি। কালকে ওরা তোকে তুলে নিয়ে যাবে। এই বাড়িতে আসার ভুলেও নাম তুলবি না, বরং আমি যা যা চাইবো তাই তাই দিতে হবে তোকে। এই বলে সঞ্জিতার আম্মু ওইখান থেকে চলে গেল। এদিকে সঞ্জিতা চুপচাপ বিছানায় বসে আছে, হাতের আংটিটার দিকে বারবার তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, আমি জানি ওই পরিবারে গিয়েও আমার শান্তি হবে না। এইখানে শান্তি হয় নাই আমার, আর ওইখানে শান্তি হবে এটা আমি বিশ্বাস করি না। সঞ্জিতা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর সন্ধ্যা হয়ে আসলো। অন্যদিকে সাগরের পরিবার সবাই চলে আসলো ছাদে। সবাই চুপচাপ বসে আছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের মান সম্মান যদি নষ্ট হয়, তাহলে ভেবে নিস তোকে আমি ত্যায্যপুত্র করতে এক মুহূর্ত ভাববো না। কথাটা মাথায় রাখিস। মেয়েটা দেখতে যেমন সুন্দর, আশা করি তার আচার ব্যবহার খুবই ভালো হবে। সো আমরা যেটা বলতেছি এটা মেনে নিয়ে চলতে থাক। সাগরের আব্বু এই বলে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। এদিকে সাগর খাওয়া দাওয়া করে তার রুমে এসে বসে আছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো নাবিলা আর বলতে লাগলো, ভাইয়া, মেয়েটা কিন্তু খুবই ভালো। তার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। তুমি চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারো। অবশেষে কিনা তুইও বললি ওই মেয়েকে বিয়ে করার জন্য। আমি কখনো তোর মুখ থেকে এটা আশা করি নাই। ভেবেছিলাম তুই আমাকে সাপোর্ট করবি, কিন্তু তুই তো দেখি সবার মতোই। মেয়েটা যদি ভালো না হতো তাহলে আমি সবার বিরুদ্ধে গিয়ে কথা বলতাম। ছোট হয়েছে তো কি হয়েছে, কথা বলার অধিকার তো ছিল আমার। মেয়েটা ভালো বলেই তো তোমাকে বলেছি। বিয়ে তো অবশ্যই করব, কিন্তু স্বামীর অধিকার পাবে না, এটা মনে রাখিস। তোরা যতই চেষ্টা করিস না কেন, তাকে স্বামীর অধিকার দেওয়াতে পারবি না। এখন আমার রুম থেকে যা। নাবিলার ওইখানে না থেকে চলে আসলো তার রুমে। এদিকে সঞ্জিতার বাড়ির সবাই খুশি, কিন্তু সঞ্জিতার মুখ কালো হয়ে আছে। তার মুখে কোনো কথা আসতেছে না। সঞ্জিতার আব্বু বলতে লাগলো, সঞ্জিদা, তুই একটা ভালো পরিবার পেয়েছিস।
আশা করি তুই সুখে থাকতে পারবি। তোদের সুখের জন্য আমি কখনোই এই বাড়িতে পা রাখি নাই, আর পা রাখলেও 6 মাস পর 4 থেকে 5 দিনের জন্য এসেছি। তোকে এত দূরে এত টাকা দিয়ে পড়ালাম, আশা করি তুই আমাদের মান সম্মান রক্ষা করবি। সানজিদার আপু কখনোই জানতে পারে নাই যে সানজিদার সাথে সানজিদার সৎমা খারাপ ব্যবহার করে। সানজিদা তার আব্বুকে বলে নাই কখনো। এদিকে সানজিদা চুপচাপ খাবার খেয়ে ওইখান থেকে চলে আসলো তার রুমে। আজকের রাতটাই এই বাড়িতে আছে। টেবিলের উপরে থাকা ডায়েরিটা নিয়ে বসে পড়লো। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ডায়েরিতে লিখতে লাগলো। প্রিয় বাবা আর প্রিয় সৎমা, আপনারা আমাকে অনেক লালন পালন করেছেন। প্রিয় বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি আমাদের সুখের জন্য সব সময় আমাদের থেকে দূরে থেকেছেন, কিন্তু আপনি কখনো জানতে পারেননি যে আমার বয়স যখন 9 ছিল ঠিক তখন থেকে সৎমা আমার উপরে অত্যাচার করতে করতে এতটুকু নিয়ে এসেছে। এই ডায়েরিটার ভেতরে সবকিছু লেখা আছে। আশা করি যে এই ডায়েরিটা পড়তে পারবে, আমার সকল দুঃখ কষ্ট, সকল আশা, আমার সকল স্বপ্ন তখন মাটির সাথে মিশে যাবে। আর লিখতে ইচ্ছে করছে না, বুক জুড়ে কান্না আসছে। এসব লিখতে লিখতে সানজিদা ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। সানজিদা তার সবকিছু রেডি করে নিল বড় একটা লাগেজের ভিতর, যেটা কালকে সাগরের আব্বু আম্মু দিয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবকিছু লাগেজের ভিতর ভরা শেষ করে রেডি হতে লাগলো। দুপুর 2টায় কাজী এবং কয়েকজন মুরব্বী নিয়ে চলে আসলো সাগরের আব্বু আম্মু সানজিদাদের বাসায়। দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে হয়ে গেল তাদের। সন্ধ্যা হতে সানজিদাকে নিয়ে চলে গেল সাগরদের বাড়িতে। সবে সানজিদাকে বরণ করে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সাগরের মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন এবং নিজের আপন বোন এবং আরো কয়েকজন মিলে সানজিদাকে নিয়ে চলে আসলো সাগরের রুমে। সবার সাথে টুকিটাকি কথা বলে চুপচাপ বসে রইল সানজিদা। ঘড়ি কাটা রাত প্রায় 12টা। এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সাগর। ফ্ল্যাশব্যাক ছিল এতটুকুই। চলেন এখন বর্তমানে ফিরে আসি। সানজিদা বিছানা থেকে নেমে আস্তে আস্তে করে চলে আসলো ওয়াশরুমে। ড্রেস চেঞ্জ করে অজু করে এসে সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি আমাকে স্বামীর অধিকার না দিলে না দিবেন, আমার একটা রিকোয়েস্ট ছিল, এটা তো অন্তত রাখবেন। তাড়াতাড়ি বলেন, আমার কাছে এত সময় নেই যে আপনার রিকোয়েস্ট রাখতে যাব। আজাইরা প্যারা ঘাড়ে এসে পড়েছে। 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন, এর বেশি কিছু আপনার কাছে চাই না। সাগর বেশ কিছুক্ষণ চুপ থেকে ওয়াশরুম থেকে অজু করে এসে সানজিদাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। সানজিদা চুপচাপ চলে আসলো বেলকুনিতে। এইদিকে সাগর বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে। সানজিদা সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি আগেই জানতাম এরকম কিছু একটা হবে। যাই হোক, ভাগ্যের চাকা কখনো ঘুরায় না, আর আমার বেলায় তো চাকা লোহার পেরেকের সাথে শক্ত হয়ে আটকে আছে। যেহেতু উনি ডিভোর্স দিয়ে দেবে বলেছে, তাহলে ওনার উপরে অধিকার খাটিয়ে আর কি লাভ হবে। সানজিদা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা চিন্তা করতেছে। চারপাশে হালকা হালকা শীত পড়েছে। সানজিদার পুরো শরীর ঠান্ডা হয়ে এসেছে। এটা দেখে সানজিদা চলে আসলো ঘরের ভিতর। সে আগে থেকে জানতো এরকম একটা পরিস্থিতি হবে, তাই তার লাগেজের ভিতর সবকিছু নিয়ে এসেছিল। তার আমোদ দেওয়া একটা কম্বল আর একটা কাঁথা বের করে মাটিতে শুয়ে পড়ল। এদিকে সাগর সানজিদার দিকে একবারও ভালো করে তাকালো না। সে দেখতে কেমন, কালো নাকি সুন্দর, এসব দেখার তার টাইম নেই। সে ব্যস্ত আছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সানজিদা কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 2টা। হঠাৎ সানজিদা অনুভব করলো তার শরীরে কে যেন কাঁথা দিয়ে দিতেছে। চট করে উঠে সামনের দিকে তাকাতে দেখতে পেল নাবিলা তার শরীরে কাঁথা দিয়ে দিতেছে। এটা দেখে সানজিদা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কখন আসলে? এই তো 2 থেকে 3 মিনিট হলো। ভাইয়া বাইরে চলে গেছে, তাই আপনাকে দেখতে আসলাম। কিন্তু আপনি নিচে শুয়ে আছেন কেন, এত বড় খাট থাকতে? আমার ভাগ্যে লেখা নেই, তাই আমি খাটের উপরে ঘুমাতে পারি নাই। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের, আমি ভালো আছি। ভাবি, আপনি একটু কষ্ট করে ভাইয়াকে মানিয়ে নিন। ভাইয়া সর্বোচ্চ 1 সপ্তাহ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু পরে দেখবেন আপনার সাথে ভালো ব্যবহার করছে এবং আপনাকে গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এটা পরে দেখা যাবে, তুমি এখন গিয়ে ঘুমাও। নাবিলা চলে গেল তার রুমে। এদিকে সানজিদা বিছানা থেকে উঠে ওয়াশরুমে এসে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে পড়ল। সূরা পড়তেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগর। সানজিদাকে নামাজ পড়তে দেখে কিছু না বলে বিছানার এক পাশে এসে শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, আমার সামনে এসে সাধু সাজা হচ্ছে। এসব কত মেয়েকেই দেখেছি, টাকাওয়ালা ছেলে পেলেই এরকম করে।
সাগর এসব কথাবার্তা বলতে বলতে কখন সে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে সানজিদা নামাজ আদায় শেষ করে আস্তে আস্তে করে সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগরের মুখটা ভালোভাবে দেখে বলতে লাগলো, আমার কপালে কখনো ভালো কিছু লেখা ছিল না, আশা করি আজকেও ভালো কিছু লেখা নেই আমার কপালে। দোয়া করি আপনি যাকে নিয়ে সুখে থাকতে চান তাকে যেন খুব তাড়াতাড়ি পেতে পারেন। সানজিদা এসব কথা বলতে বলতে চলে আসলো আবারও নিচে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। সবার জন্য চা নাস্তা রেডি করে বসে রইল সানজিদা। এমন সময় সানজিদার শাশুড়ি নিচে নেমে আসলো। সানজিদাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সানজিদা, তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছো? তোমাকে এত সকালে ঘুম থেকে উঠতে বলেছি নাকি? আর এত কিছু আয়োজন করেছো তুমি নিজে একা? হ্যাঁ, এই সব কিছুর আয়োজন করেছি আমি নিজে একা একা। কেন, আপনাদের কাছে পছন্দ হয় নাই নাকি? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো? আগে জানা ছিল না? আমি তো আমাদের বাসায়ও এত সকালে ওঠার সময় সবার জন্য চা নাস্তা করতাম। আপনারা চা নাস্তা খেয়ে দেখেন কেমন হয়েছে। আর নাবিলা কখন ঘুম থেকে উঠবে? এই তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে সে ঘুম থেকে উঠে নিচে নামবে। তুমি এক কাজ করো, ঠিক 9টার সময় আকাশকে 1 কাপ কফি বানিয়ে দিবে। ঠিক আছে, সাগরকে না হয় আমি 1 কাপ কফি বানিয়ে দেব। এখন আপনারা চা নাস্তা খেয়ে নেন। সবাই চা নাস্তা খেয়ে সানজিদার প্রশংসা করতে লাগলো। এইদিকে সানজিদা সকালের খাওয়া দাওয়া করার জন্য রান্না বসিয়ে দিল। সাগরে এমন সব কিছু বলে দিতেছে কোথায় কি আছে না আছে। বেশ কিছুক্ষণের মধ্যে সানজিদা রান্নাবান্না শেষ করে বসে রইল। 9টা বাজতে সাগরের জন্য কফি নিয়ে আসলো উপরে। এদিকে সাগর ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখতে পেল সানজিদা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, কফিটা টেবিলের উপরে রেখে নিচে গিয়ে আমার খাবারের ব্যবস্থা করেন। আমি খাবার খেয়ে অফিসের জন্য বের হব। আচ্ছা, আপনি কফিটা খেয়ে নিচে আসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। এ বলে সানজিদা চলে গেল নিচে। সাগরের জন্য নাস্তা রেডি করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর সাগর আসতেই সবাই খাবার টেবিলে বসে গেল। এদিকে সানজিদা সবাইকে খাবার দিতেছে। সাগর খাওয়া দাওয়া করে বলতে লাগলো, আম্মু, এই নাও 500 টাকা, নতুন কাজের মেয়েটাকে দিয়ে দিও। রান্নাটা বেশ ভালোই হয়েছে। আর বলবে যে এইরকমভাবে প্রত্যেক দিন রান্না করার জন্য। রান্নাটা নতুন কাজের মেয়ে করে নাই, রান্নাটা করেছে তোর নিজের বউ। যেই করুক না কেন তাকে 500 টাকা দিয়ে দিও। সাগর এই বলে চলে আসলো উপরে। এদিকে সানজিদা চুপচাপ দাঁড়িয়ে আছে। সাগরের আম্মু সানজিদাকে ইশারা করতে সানজিদা সাগরের পিছনে পিছনে চলে আসলো সাগরের রুমে। সাগরকে উদ্দেশ্য করে সানজিদা বলতে লাগলো, আপনার কি কি লাগবে আমাকে বলেন, আমি বের করে দিতেছি সব কিছু। আপনাকে কোনো কিছু বের করে দিতে হবে না, আপনি নিচে যান। আমার জিনিস আমি নিজেই বের করে নিতে পারি। সানজিদা চুপচাপ চলে আসলো নিচে। সাগর রেডি হয়ে অফিসের জন্য চলে গেল। এদিকে সানজিদা হালকা পাতলা খাওয়া দাওয়া করে রুমে এসে লাগেজের ভিতর থেকে সবকিছু বের করে টেবিলের উপরে খুব সুন্দরভাবে সাজাতে লাগলো। ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সানজিদা বলতে লাগলো, ঘরটা কেমন যেন অগোছালো করে রাখে, সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি, এখন খুব পরিপাটি লাগতেছে। যাই গিয়ে গোসল করে আসি। এ বলে সানজিদা চলে আসলো ওয়াশরুমে গোসল করতে লাগলো। অন্যদিকে নাবিলা সাগরের রুমের ভিতর প্রবেশ করতে দেখতে পেল রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নাবিলা পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর নাবিলার চোখ হঠাৎ টেবিলে থাকা একটা ডায়েরির দিকে পড়ল। ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা খুলতে লেখা ছিল আমার জীবনের কাহিনী। লেখাটা পড়ে নাবিলার মনে কেমন যেন আরো আকর্ষণ করতে লাগলো। পরে পৃষ্ঠা খুলতে দেখতে পেল অনেকগুলো লেখা। চলেন আমরাও শুনে আসি সানজিদার মুখ থেকে কি কি লিখছিল। আজকে আমি স্কুলে খুব ভালো রেজাল্ট করেছি। সবার বাবা মা স্কুলে গিয়েছে, কিন্তু আমার বাবা মা কেউ স্কুলে যায় নাই। আম্মু, তুমি আমাকে রেখে চলে গেছো। আজকে দেখো আমার খুব ভালো রেজাল্ট এসেছে। আমি ভেবেছিলাম যে আমার রেজাল্ট নেওয়ার জন্য আমার সৎ মা অথবা আমার বাবা আসবে, কিন্তু আমার সাথে কেউ আসে নাই আজকে। আমি অনেক খুশি, তুমি আমাকে সুশিক্ষা দিয়ে গেছো। কিন্তু এই সুশিক্ষা আমার আর বেশিক্ষণ টিকলো না। বাসায় ফিরতেই সৎমা গরম খুন্তি নিয়ে আমার পিঠে লাগিয়ে দিয়েছে। অসহ্য যন্ত্রণা নিয়ে আমি রাতে ঘুমোতে পারি নাই। পিঠের মাঝখানে থাকার কারণে আমি মলম লাগাতে পারি নাই। এই যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিলাম।
পরের পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল নাবিলা। তাড়াতাড়ি করে টেবিলের উপর যেভাবে ডায়েরিটা রাখা ছিল ওইভাবে রেখে বিছানার এক সাইডে বসে ফোন টিপার বাহানা করতে লাগলো, যাতে বুঝতে না পারে কোনো কিছু হয়েছে। সঞ্জিতা বাইরে এসে দেখে নাবিলা বসে আছে। নাবিলা সঞ্জিতার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, ভাবি, তুমি এত সুন্দরভাবে ঘরটা সাজিয়েছো, আমার তো মন চাচ্ছে এই রুমে আমিই থেকে যাই। আমার রুমটা এত সুন্দরভাবে সাজিয়ে দেবে তুমি আমাকে। হ্যাঁ, সাজিয়ে দিতে পারবো, কিন্তু আজকে আর হবে না। কালকে তোমার রুমটা সুন্দরভাবে সাজিয়ে দিব। তবে আমাকে হেল্প করতে হবে। পারবে তো আমাকে হেল্প করতে? অবশ্যই পারবো। আচ্ছা, আমি এখন আমার রুমে যাই, অনেক কাজ করেছেন, এখন একটু বিশ্রাম নেন। এই বলে নাবিলা চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে চোখ দুইটা বন্ধ করতে প্রথম পৃষ্ঠার লেখাগুলো ভেসে উঠল তার চোখে। নাবিলা মনে মনে বলতে লাগলো, ডায়েরির ভেতরে কি এমন লেখা আছে আমাকে পড়তেই হবে। নিশ্চয়ই ভাবির পার্সোনাল কিছু কথা হয়তো লেখা আছে। যে করেই হোক আমাকে পড়তেই হবে পুরো ডায়েরিটা। যতক্ষণ পুরোটা না পড়বো ততক্ষণ আমার শান্তি লাগবে না। এইসব কথাবার্তা চিন্তাভাবনা করতেছে নাবিলা। অন্যদিকে সাগর অফিসে যেতেই অফিসের কলিগরা বলতে লাগলো, সাগর, বিয়ে তো করে নিয়েছো, মেয়েটা দেখতে কেমন? তোমার সাথে মানিয়েছে নাকি মানায়নি? শুনলাম মেয়েটার পরিবার নাকি খুবই গরিব। হ্যাঁ গরিব, তবে মেয়েটাকে আমি নিজেই এখনও ভালোভাবে দেখি নাই। আপনাকে কিভাবে বলবো মেয়েটা দেখতে কেমন, সুন্দরী নাকি কালো? তাহলে তুমি বিয়ে করলে কেন? মেয়েটা দেখতে কেমন যদি তুমি এটা না জানো, বা যদি তুমি মেয়েটাকে পছন্দ না করো, তাহলে বিয়ে করার কথা তো ছিল না এখানে। হ্যাঁ, বিয়ে করার কথা ছিল না, কিন্তু আম্মু আমাকে জোর করে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি মেয়েটাকে কালকে রাতে সরাসরি বলে দিয়েছি 6 মাস পর তাকে আমি ডিভোর্স দিব, আর আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব 6 মাস পরে। ও আচ্ছা, তাহলে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে এটা বলতে চাইছো তুমি? আর ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাইছিলে, কিন্তু তোমার পরিবার ওই মেয়েটার সাথে বিয়ে দেয় নাই তোমাকে? না, ওই মেয়েটার সাথে আমার বিয়ে দেয় নাই। আমি অনেকবার বলেছিলাম তাদেরকে, কিন্তু তারা আমার কথা একটু শুনে নাই। তাই আর কি, রাগে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। ও আচ্ছা, বেশ ভালো করেছো। এখন তুমি তোমার নিজের মতো কাজ করো, এবং যে মেয়েটার সাথে রিলেশনে আছো, আমি মনে করেছি এই মেয়েটাকে একটু কম সময় দিয়ে তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওই মেয়েটাকে একটু সময় দাও। এমনও তো হতে পারে আল্লাহ হয়তো তোমার জন্য ওই মেয়েটাকেই তোমার কপালে রেখে রাখছিল, তাই ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে। এটা আপনি ভুল বলেছেন। আমি ওই মেয়েটাকে সময় দিতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডকে সময় দিব 6 মাস পর। এমনিতেই ডিভোর্স হয়ে যাবে, আর 6 মাস দেখতে দেখতেই চলে যাবে। এটা তোমার ব্যক্তিগত বিষয়, দেখো তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই করো, আমি আর তোমাকে কি বলবো। এই বলে ম্যানেজার চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আসলো অফিসে। কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে সঞ্জিতা গোসল করে এসে কাপড়গুলো বেলকুনিতে ভালোভাবে নেড়ে দিয়ে রুমের ভিতর এসে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সঞ্জিতা চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি মা বসে আছে। সঞ্জিতা তার শাশুড়ি মায়ের পায়ের কাছে গিয়ে বসে পড়ল। এটা দেখে সাগরের আম্মু বলতে লাগলো, আরে তুমি এসব কি করতেছো? ওঠো বলতেছি। সঞ্জিতা নিচ থেকে উঠে সাগরের আম্মুর পাশে বসলো। এমন সময় নাবিলা নিচে চলে আসলো। সঞ্জিতার পাশে বসে সঞ্জিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাবি, আপনি তো বলেছেন এবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট কবে দেবে? আর আপনি পরে কি করবেন? আরো পড়ালেখা করবেন নাকি জব করবেন? আমি এটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করি নাই। 6 মাসখানে রেজাল্ট দিবে, দেখি 2 থেকে 3 মাস গেলে এরপরে কি করা যায়। রেজাল্ট হাতে আসলে অবশ্যই বলবো আপনাদের আমি কি করব। তুমি যদি আরো পড়ালেখা করতে চাও তাহলে বলতে পারো, তোমাকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেবো। আমার আর পড়াশোনা করার দরকার নেই, যতটুকু করেছি এতটুকু দিয়ে আশা করি হয়ে যাবে। আর যদি আমার পড়তে ইচ্ছা হয় তাহলে আমি পড়াশোনার পাশাপাশি একটা জব করব এবং আমার পড়াশোনার খরচ চালাবো। তুমি তোমার পড়ালেখার খরচ চালাবে কেন? পড়ালেখার খরচ চালাবে সাগর। তোমাকে কষ্ট করে আর কাজ করতে হবে না, সাগর সবকিছু দেখে নেবে। সঞ্জিতা চুপ হয়ে মনে মনে বলতে লাগলো, যে ছেলে বাসর ঘরে বলতে পারে 6 মাস পরে আমাকে ডিভোর্স দিবে, তাহলে আমি ধরে নিতে পারি 6 মাস পর আমার ডিভোর্স হয়ে যাবে।
সঞ্জিতা এইসব কথাবার্তা বলতেছে মনে মনে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকাল 3টা। সঞ্জিতা বেলকুনিতে বসে গল্পের বই পড়তেছে। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো সাগর। সঞ্জিতা তাড়াতাড়ি উঠে বইটা রেখে চলে আসলো সাগরের কাছে। সঞ্জিতাকে দেখে বলতে লাগলো, আপনি আমার সামনে আসবেন না। আপনার মুখ দেখতে চাই না আমি। আপনার মুখ দেখলে আমার কেমন যেন লাগে। সাগরের কথা শুনে সঞ্জিতার চোখের কোণে পানি চলে আসলো, কিন্তু কোনো কিছুই বলল না। চুপচাপ ওইখান থেকে আবার চলে আসলো বেলকুনিতে। বিকাল 5টা। সঞ্জিতা চলে আসলো নিচে। রাতের রান্নার জন্য সবকিছু রেডি করতে লাগলো। এদিকে সাগর চুপচাপ রুমের ভিতর বসে আছে আর রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে আর মনে মনে বলতেছে, মেয়েটার মুখ ভালোভাবে দেখতে পাই নাই, তবে আশা করি খুব সুন্দরী হবে। যার রান্না বান্না এবং ঘর গোছানো এত সুন্দর, তাহলে সে নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ হবে। ধুর, আমি এসব কি চিন্তা ভাবনা করতেছি? আমি এই মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি কেন? এই মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করলে আমার চলবে না। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা ভাবনা করব। সাগর এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগর সোফায় বসতে সঞ্জিতা সবার জন্য চা নিয়ে আসলো। নাবিলকে ডাক দিয়ে নাবিলার হাতে কফি দিয়ে বলতে লাগলো, এই নাও, এই কফিটা তোমার ভাইকে দিয়ে দিও। আমি দিব কেন? আপনি তো তার স্ত্রী, আপনি নিজেই তো তাকে দিতে পারেন। তাহলে আমাকে বলছেন কেন দেওয়ার জন্য? এটা তুমি বুঝবে না, তুমি এখনো ছোট মানুষ, তোমাকে যেটা বলেছি সেটা করো। নাবিলা কফি দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের রুমে। ডায়েরিটা আবারও হাতে নিয়ে পড়তে লাগলো। পরের 2 পৃষ্ঠা পড়ার সাথে সাথে নাবিলার চোখ দিয়ে কান্না চলে আসলো। তাড়াতাড়ি করে ডায়েরিটা সেই জায়গায় রেখে চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে মনে মনে বলতে লাগলো, ভাবির জীবনে এত কিছু হয়েছে, আমার চিন্তা ভাবনা করতে কেমন যেন লাগছে। এত কষ্ট করে ভাবি লেখাপড়া করেছে, নিজের শরীরের যত্ন ঠিক মতো নিচ্ছে না মনে হয়। মাত্র 3 পৃষ্ঠা পড়লাম, আরো কত পৃষ্ঠা বাকি আছে। ওইগুলোর মধ্যে কতটা ভয়ঙ্কর হতে পারে, উফ, জাস্ট চিন্তা করছি। আমার এই সব চিন্তা ভাবনা করলে চলবে না। ভাইয়াকে ভালোভাবে বোঝাতে হবে, ভাইয়া যাতে ভাবিকে না ছেড়ে দেয়। ছেড়ে দিলে হয়তো ভাবির জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। এইসব চিন্তা ভাবনা করতেছে আর চোখের কোণ দিয়ে পানি পড়তেছে। নাবিলার চোখ 2টা মুছে চলে আসলো নিচে। এসে দেখে সাগর বসে আছে। সাগরের পাশে গিয়ে বসে নাবিলা সাগরের কানে কানে বলতে লাগলো, ভাইয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি কি আমার সাথে একটু ছাদে আসতে পারবে? আচ্ছা চল, আর যদি কিছু চাস তাহলে কিন্তু আমি এখন দিতে পারবো না, কারণ এখন আমার কাছে টাকা নেই। মাস শেষে বেতন পাবো, এরপরে কিনে দিতে পারবো। এর আগে কিনে দিতে পারবো না, আগেই বলে রাখলাম। আরে এসব বিষয় না, আমি তোমার সাথে অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আগে চলো উপরে, এরপরে বুঝতে পারবে কি নিয়ে কথা বলবো তোমার সাথে। এই বলে নাবিলা আর সাগর চলে আসলো উপরে। দুজন দোলনায় বসে আছে। নাবিলা হঠাৎ করে দাঁড়িয়ে আবার হুট করে সাগরের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব। তোমার ছোট বোন হয়ে তুমি কি আমার এই রিকোয়েস্ট রাখতে পারবে? যদি না রাখতে পারো তাহলে আমাকে বোন হিসেবে কখনোই বলবে না কোনো কিছু। যদি অনেক বড় কিছু হয় তাহলে আমি রাখতে পারবো না। তুই খুব ভালো করে জানিস কেন রাখতে পারবো না। আর যদি ছোটোখাটো বিষয় হয় তাহলে অবশ্যই রাখতে পারবো। এই বিষয়টা একদম ছোট, কোনো বড় না। আচ্ছা তাহলে বল, আমি রাখার চেষ্টা করব। রাখার চেষ্টা করলে হবে না, রাখতে হবে। দেখো, সঞ্জিতা ভাবিকে তুমি কখনোই ডিভোর্স দেবে না বা এই বাড়ি থেকে বের করে দেবে না, সাথে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। কাল থেকে তুমি সঞ্জিতা ভাবিকে স্বামীর অধিকার দেবে। নাবিলার কথা শুনে সাগর হুট করে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আমি তোকে অনেক আগেই বলেছি এই মেয়েকে আমি স্বামীর অধিকার দিব না। এই মেয়েকে আমার ভালো লাগে নাই। তোর এই রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমিও আজ থেকে তোমাকে ভাই হিসেবে মনে করব না। এমনকি তুমিও আমাকে ডাক দিতে পারবে না নিজের বোন হিসেবে। আমার যা ইচ্ছে তাই করব আমি। এই বলে নাবিলা চলে গেল নিচে। এইদিকে সাগর মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই ওই মেয়েটা নাবিলাকে কোনো কিছু বলেছে, তা না হলে তো নাবিলা কখনোই এরকম করতে পারতো না। আগে তো কখনো এইরকমভাবে কোনো কিছু চাই নাই। আজকে কেন চাইলো এরকমভাবে? আজকে রাতে ওই মেয়েটাকে এমন মজা দেখাবো কখনোই যাতে আর কারো কাছে কিছু না বলতে পারে, ওই ব্যবস্থা করব। এই বলে সাগর চলে আসলো
ও তার রুমে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ গল্প করে যার যার রুমে চলে গেল। এদিকে সাগর আর সঞ্জিতা রুমে এসে বসে আছে। সঞ্জিতা বিছানা করতে লাগলো নিচে। এমন সময় সাগর কোমর থেকে বেল্ট খুলে হাতে প্যাঁচাতে লাগলো। এটা দেখে সঞ্জিতা ভয় পেয়ে গেল, কিন্তু কোনো কিছু বলল না। হুট করে সাগর সঞ্জিতার গলা টিপে ধরলো আর বলতে লাগলো, কি সমস্যা তোর? নাবিলাকে তুই কি বলেছিস? আমি তোকে বলেছিলাম না যে 6 মাস পর তোকে আমি ডিভোর্স দিব? তাহলে তুই নাবিলাকে উল্টাপাল্টা কি বুঝিয়েছিস আমাকে বলার জন্য, আমি যাতে তোকে এই বাড়িতে রাখি? আমার গলা ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। আর আমি সত্যি করে বলতেছি, নাবিলাকে কোনো কিছুই বলি নাই। এমনকি নাবিলার সাথে আমি আজকে ভালোভাবে তেমন কথাও বলি নাই। সকালবেলা একটু কথা হয়েছে আর বিকেলবেলা একটু কথা হয়েছে, এর মধ্যে আমি কোনো কিছুই বলি নাই। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই একটা মিথ্যাবাদী। তুই সত্যি করে বল কি বলেছিস তুই, না হলে কিন্তু এই বেল্টের আঘাত তোকে সহ্য করতে হবে। সঞ্জিতা চুপচাপ হয়ে আছে, কোনো কিছু বলতেছে না। হঠাৎ সাগর সঞ্জিতাকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে বেল্ট দিয়ে পিটাতে লাগলো। এইদিকে সঞ্জিতার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, কিন্তু কোনো কিছুই বলতেছে না। চুপচাপ বেল্টের আঘাত সহ্যাচ্ছে। প্রায় 10 মিনিট মারার পর সাগর চলে গেল বিছানায়, আর কোনো কিছু বলল না। এদিকে সঞ্জিতা বেলকুনিতে এসে কান্না করতে লাগলো। সঞ্জিতার কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই, পুরো শরীরে দাগ পড়ে গেছে বেল্টের। বেশ কিছুক্ষণ কান্না করার পর সঞ্জিতা আবার রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা বানাতে লাগলো। আনমনে নাস্তা বানাচ্ছে সঞ্জিতা। হঠাৎ করে পিছন থেকে নাবিলা এসে সঞ্জিতার পিঠে ধরতে ব্যথায় কুকিয়ে উঠল সঞ্জিতা। আহ, কি হয়েছে ভাবি, আপনি আ করে উঠলেন কেন? আরে তেমন কিছুই হয় নাই, এমনিতেই আহ বলে উঠলাম। আসলে আগে কখনো কেউ এমনভাবে ধরে নাই তো, তাই আর কি। ও আচ্ছা, আমি ভাবলাম আরো কি না কি হয়েছে। আচ্ছা, তুমি সোফায় গিয়ে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনতেছি। এই বলে নাবিলা চলে গেল। বেশ কিছুক্ষণ পর সঞ্জিতা নাবিলাকে চা দিয়ে আবার চলে আসতে যাবে। এমন সময় নাবিলা চায়ের কাপ হাতে নিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, তোমার গলার নিচে কালো, এটা কিসের দাগ? দেখি কি হয়েছে। নাবিলার কথা শুনে সঞ্জিতা তাড়াতাড়ি করে তার একটা হাত দিয়ে জায়গাটা ঢেকে ফেললো আর বলতে লাগলো, আরে এটা কিছুই নাই, এমনিতেই গতকালকে একটু পড়ে গিয়েছিলাম, ওই জায়গায় হালকা একটু ব্যথা পেয়েছি, মলম লাগিয়ে নিয়েছি। এই বলে সঞ্জিতা তাড়াতাড়ি করে চলে গেল রান্নাঘরে। এদিকে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে সঞ্জিতা এক পলক সাগরের দিকে তাকিয়ে আবারও রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। এইদিকে সাগর বেশ কিছুক্ষণ নিচে বসে থেকে আবারও উপরে এসে অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলো। অফিসে এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কিরে, খাওয়া দাওয়া করে যাবি না নাকি? না, আজকে খাবার খাবো না, বিকালে এসে একেবারে খাবার খাবো। এই বলে সাগর ওইখান থেকে চলে গেল। এদিকে সঞ্জিতা সকল খাবার রান্না করে টেবিলের উপর রেখে রুমে এসে ফ্রেশ হতে লাগলো। ড্রেস খুলে আয়নার সামনে দাঁড়াতে দেখতে পেল পুরো পিঠে দাগ লেগে আছে। এটা থেকে সঞ্জিতার রুমের ভিতরে এসে ব্যথার মলমটা নিয়ে যতটুকু পারতেছে লাগাইতেছে। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল। সঞ্জিতা তাড়াতাড়ি করে ড্রেস পরে চলে আসলো দরজা খোলার জন্য। এসে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ভেতরে আসো নাবিলা। নাবিলা ভিতরে চলে আসলো। দুজন বসে বসে কথা বলতেছে। এইদিকে নাবিলা বারবার হাতে পায়ে এবং বিভিন্ন জায়গায় তাকাচ্ছে আর বুঝতে চাচ্ছে কি এমন হয়েছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কিছু না বুঝতে পেরে চলে আসলো নাবিলা তার রুমে। এইদিকে সঞ্জিতা বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার সৎমা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার সৎমা বলতে লাগলো, কিরে, ওই বাড়িতে গেলি আজকে 5-6 দিন হয়ে গেল, একবারও তো কল দিলি না আমাকে। আসলে এই বাড়িতে নতুন এসেছি তো, বাড়িটা গোছগাছ করতেছি আর রান্না করতেছি, তেমন সময় করে উঠতে পারি না। ও, বেশ ভালো করেছিস। এখন শোন, আগামী 1 সপ্তাহের ভিতরে আমাকে 50,000 টাকা দিবি। ফারদিনের কলেজের জন্য টাকা লাগবে। আমি 50,000 টাকা কোথা থেকে দিব? আমি আপনাকে টাকা দিতে পারবো না। পারবি না কেন? তোকে বিয়ে দিয়েছি কিসের জন্য? বিয়ের আগে তোকে বলে দেই নাই যে তোকে বিয়ে দিয়েছি টাকার জন্য? সঞ্জিতা জানে যত বেশি কথা বলবে তত বেশি কথা বাড়বে, তাই তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সঞ্জিতা বলতে লাগলো, কপালটাই খারাপ। কপালে যদি ভালো কিছু লেখা থাকতো তাহলে আজকে হয়তো এমনটা হতো না।
পুরো শরীর ব্যথা করতেছে, জ্বর চলে এসেছে। যাই অল্প একটু খাবার খেয়ে একটা নাপা ট্যাবলেট খেয়ে নেই। জ্বর চলে আসলে আবার বাড়ির কোনো কাজ করতে পারবো না। সঞ্জিতা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে ব্যাগের ভেতর থেকে নাপা ট্যাবলেট বের করে খেতে লাগলো। নাপা ট্যাবলেট খেয়ে বেলকুনিতে এসে সোফায় বসে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে সাগর অফিস থেকে চলে আসলো বাসায়। বেলকুনিতে আসতেই দেখতে পেল সঞ্জিতা শুয়ে আছে। সঞ্জিতাকে দেখে আর কিছু বলল না। টেবিলের উপরে থাকা ফোনটা নিতে যাবে এমন সময় টেবিলের উপরে থাকা ডায়েরিটা দেখতে পেল। ডায়েরিটা হাতে নিতেই উপরে লেখা ছোট্ট জীবনের অসমাপ্ত কাহিনী। কি যেন আগ্রহ করে সাগর ডায়েরিটা খুলতে লাগলো। প্রথম 2 থেকে 3 পৃষ্ঠা পড়ার পর আরও আগ্রহ বেড়ে গেল। আবার পরে পৃষ্ঠা পড়তে যাবে এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো নাবিলা। সাগরকে কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে সঞ্জিতা নেই। নিচে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ভাবি কোথায় গেছে? ভাবিকে তো রুমে দেখতে পাচ্ছি না। রুমের ভিতরেই আছে, ব্যালকনিতে গিয়ে দেখ, হয়তো বসে বসে গান শুনতেছে। আমি তো ব্যালকনিতে দেখে আসলাম, বই পড়তেছে। ও আচ্ছা। এই বলে নাবিলা চলে আসলো আবার উপরে। বেলকুনিতে এসে দেখে সঞ্জিতা এখনো ঘুমাচ্ছে। এটা দেখে নাবিলা আর ডাক দিল না, চলে আসলো তার রুমে। এইদিকে সাগর কয়েকটা পৃষ্ঠা পড়ার পর ডায়েরিটা যেখানে রাখা ছিল সেখানে রেখে দিল। বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, আমি এত কষ্ট দিলাম এই মেয়েটাকে, আগে জানলে কখনোই এমন করতাম না। যাই হোক, কষ্ট দিয়ে ফেলেছি, কষ্ট করতেই হবে। 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, এছাড়া আর কোনো উপায় নেই। সাগর এসব কথাবার্তা বলতেছে তার মনে মনে। এমন সময় তার ফোনে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসলো। তার বন্ধু পারভেজ কয়েকটা পিক পাঠিয়েছে। পিকগুলো দেখে চোখ যেন আকাশে উঠে গেল। সাগর তাড়াতাড়ি করে পারভেজকে কল দিল। পারভেজ কলটা রিসিভ করতে সাগর বলতে লাগলো, পারভেজ, তুই আমাকে এটা কি দেখালি? আর তুই এখন কোথায় আছিস? আমি আর কোথায় থাকবো, এই তো আছি একটা হোটেলে। আমি কখনো চিন্তা ভাবনা করতে পারিনি তোর গার্লফ্রেন্ড এমন কাজ করতে পারে। ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু বললে তুই আমার কথাটা বিশ্বাস করবি না, তাই তোকে সত্যিটা প্রমাণ করে দিলাম। এখন এটা তোর সিদ্ধান্ত, তুই কি না কি করবি। আচ্ছা, তুই কি এখনো ওই হোটেলে আছিস? থাকলে আমাকে ঠিকানা দে, আমি এখনই আসতেছি। আমি নিজের চোখে যতক্ষণ না দেখব ততক্ষণ আমার বিশ্বাস হবে না। এই ঠিকানায় তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি আসলে দেখতে পারবি, আর যদি দেরি করিস তাহলে হয়তো চলে যাবে তারা। সাগর তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। তাদের গাড়ি নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো সেই ঠিকানায়। গাড়িটা পার করে মুখে একটা মাস্ক লাগিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো ভিতরে। আশেপাশে তাকিয়ে দেখে একেবারে সাইড কর্নারে পারভেজ বসে আছে। সাগর চলে আসলো পারভেজের কাছে আর বলতে লাগলো, কিরে, সে কোথায়? আমি তাকে নিজের চোখে দেখতে চাই। এই যে সামনের একটা রুম আছে, ওই রুমের ভিতরে গেছে, প্রায় 4 থেকে 5 মিনিট হয়েছে। তুই গিয়ে দেখে আসতে পারিস, আর আমার একটা জরুরি কাজ আছে, আমি গেলাম। এই বলে পারভেজ ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর রুমের কাছে এসে দরজাটা হালকা করে খুলতে দেখতে পেল তার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। এটা দেখে রুমের ভিতরে প্রবেশ করতে সাগরের গার্লফ্রেন্ড চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। এইদিকে সাগর হাততালি দিতে দিতে বলতে লাগলো, তার মানে আমি এতদিন তোর মতো একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, এটাই তোর আসল রূপ? হ্যাঁ, এটা আমার আসল রূপ। তোর টাকা পয়সা ছিল তাই আমি তোর কাছে গিয়েছিলাম, কিন্তু তোর আব্বু আম্মু তোকে ভালো একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। তুই ওই মেয়েকে পাত্তা না দিয়ে আমার মতো একটা মেয়ের পিছনে ঘোরাঘুরি করিস। এখনো করতেছিস, করতে থাক। আমিও চাই তোর মতো একটা ছেলেকে। তোর মতো মেয়ে পিছনে তাও আবার আমি ঘুরবো? কখনোই না। চিন্তা ভাবনা করেছিলাম, আর 4 থেকে 5 মাস আছে, এরপর তাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করব। কিন্তু তোর আসল রূপ আমি এখন আমার নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আর দেখার কোনো দরকার নেই। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে নাবিলা গিয়ে দরজা খুলে দিল। বেশ কিছুক্ষণ নিচে বসে থেকে সাগর চলে আসলো রুমে। এসে দেখে সঞ্জিতা মাত্র গোসল করে এসেছে। সঞ্জিতাকে দেখে কোনো কিছুই বলল না। আজকে সাগর সঞ্জিতার দিকে ভালো করে তাকিয়েছে। সাগর মনে মনে বলতে লাগলো, মেয়েটা দেখতে তো খুবই সুন্দর,
কিন্তু তার সাথে আমি এমন করি কেন? এটা তো আমার করা উচিত না। সে আমার বউ, তার অধিকার আছে আমার উপরে। আজ থেকে আমি তাকে সকল অধিকার দিব। সাগর মনে মনে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে চলে আসলো নিচে। এদিকে সানজিদা সাগরকে কোনো কিছুই বলল না। সাগর নিচে এসে নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাবিলা ঘুরতে যাবি নাকি বিকালবেলা? না, ঘোরার এখন মুড নেই। আর আমি একাই ঘোরাঘুরি করতে পারি, কারো যাওয়ার দরকার নেই এখন আর। টিভির দিকে নজর দিল। এদিকে সাগর বেশ ভালো করে বুঝতে পারছে বিষয়টা। চুপচাপ সাগর চলে আসলো নাবিলার পাশে। নাবিলার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তুই যেটা বলেছিস আমি এখন থেকে সেটাই করব। প্লিজ তুই একটু তোর ভাবিকে নিয়ে রেডি হয়ে আয়, আমি তোদেরকে নিয়ে ঘুরতে যাব। আই অ্যাম রিয়েলি সরি, আমি পারবো না। ভাবি হয়তো কারোর সামনে কোনো কিছু প্রকাশ করে না, কিন্তু তুমি যে কাজটা করেছো এটা মোটেও ঠিক করোনি। এটা যদি ঠিক করতে তাহলে আশা করি তুমি ভালোই হতো। আমি তো তোকে এখন বলতেছি, তুই যা বলবি তাই হবে। আমি এখন থেকে তাকে সময় দিব, তাকে সব কিছু করবো। প্লিজ তুই একটু ব্যবস্থা কর। আমাকে 1000 বার বললেও হবে না। যদি ভাবি এসে বলে তাহলে আমি যেতে পারি, আর ভাবি যদি যেতে রাজি হয় তাহলে অবশ্যই যাব। সাগর আর কোনো কিছু না বলে চলে আসলো তার রুমে। এসে দেখে সঞ্জিতা ডায়েরিতে কি যেন লিখতেছে। সাগরকে রুমে আসতে দেখে সঞ্জিতা ডায়েরি না লিখে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আপনার কি কিছু লাগবে নাকি? আশেপাশে দেখলাম ঘুরোঘুরি করতেছেন, নাবিলের কাছেও কি যেন চাইতেছেন। কিছু লাগলে আমাকে বলতে পারেন। সকালে তো আপনি খাবার খান নাই, আপনাকে খাবার এনে দেই। না, আমি খাবার খাবো না। বিকেলে কি আপনার সময় আছে? আমার সাথে একটু বাইরে ঘুরতে বের হতে পারবেন? আসলে বাইরে ঘোরাঘুরি করার মতো মুড নেই আমার, আর শরীরটাও ভালো না, হয়তো জ্বর আসবে। চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সঞ্জিতা রাজি হলো না। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সঞ্জিতা হালকা পাতলা খাওয়া দাওয়া করে রুমে এসে নিচে বিছানা করে শুয়ে পড়লো। এইদিকে সাগর চুপচাপ বিছানায় বসে আছে। সঞ্জিতা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। এইদিকে সঞ্জিতা ঘুমিয়ে যাওয়ার পর সাগর আস্তে আস্তে করে সঞ্জিতার পিছনে শুয়ে পড়লো। পিঠে হাত দিতে সঞ্জিতা ব্যথায় কুকিয়ে উঠল। এইদিকে সাগর আস্তে আস্তে করে সঞ্জিতার জামাটা হালকা উপরে ওঠাতেই দেখতে পেল পিঠে অনেক দাগ। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, পশুর মতো আচরণ করেছিল মনে হয়, না হলে আমি কিভাবে করতে পারি এটা? এইসব চিন্তা ভাবনা করতে করতে সাগর আস্তে করে সঞ্জিতার পাশ থেকে উঠে চলে আসলো ড্রেসিং টেবিলের সামনে। ড্রয়ার থেকে একটা মলম বের করে সঞ্জিতার পাশে এসে শুয়ে পড়ল। হালকা করে জামাটা উপরে উঠাতে সঞ্জিতার ঘুমটা ভেঙে গেল। সাগরকে দেখে বলতে লাগলো, কিছু বলবেন নাকি? আর এইভাবে আমার জামা ধরে টানটানি করতেছেন কেন? জামাটা তুলে না হয় খুলে ফেলেন। কেন? যেটা বলেছি এটা করেন, আমার অধিকার আছে, তাই আমি বলেছি। সঞ্জিতা লজ্জা পাচ্ছে কিন্তু বলতেছে না। হঠাৎ সাগরের ধমক শুনে সঞ্জিতা আস্তে আস্তে তার জামাটা খুলতে লাগলো। জামাটা খুলে ফেলতে সাগর অবাক হয়ে গেল। পুরো পিঠে বেল্টের দাগ, সাথে গরম খুন্তির দাগ লেগে আছে এবং বিভিন্ন জায়গায় পড়ে যাওয়ার চিহ্ন আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আপনার পিঠের এরকম অবস্থা কেন? আপনাকে মনে হয় ওই বাড়িতে অনেক অত্যাচার করেছে, তাই না? সাগর কথাটা শেষ করতে তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে তার শাশুড়ি কল দিয়েছে, মানে সঞ্জিতার সৎমা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই সাগর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর সঞ্জিতা কোথায়? সঞ্জিতার কাছে একটু ফোন দিতে পারবে? তার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। এই নেন, কথা বলেন। সাগর লাউড স্পিকারে দিয়ে ফোনটা সঞ্জিতার হাতে দিল। এদিকে সঞ্জিতা হ্যালো বলতেই ওপাশ থেকে সঞ্জিতার সৎমা বলে উঠল, কিরে, তোকে কি বলেছিলাম? তোকে না বলেছিলাম তোর শ্বশুর বাড়ি থেকে যে করেই হোক 50,000 টাকা আমাকে দেওয়ার জন্য? তুই এখনো দিলি না কেন? সঞ্জিতা চুপ হয়ে আছে। এদিকে সাগর সঞ্জিতার আম্মুর কথাগুলো চুপচাপ শুনতেছে, কোনো কিছু বলছে না। সঞ্জিতার আম্মু আবারও বলতে লাগলো, কালকের ভিতরে যদি তুই আমাকে 50,000 টাকা না দিয়েছিস তাহলে আমি এমন কিছু করব তুই আর ওই বাড়িতে ভাত খেতে পারবি না, সাথে সংসারও করতে পারবি না।
কথাটা শুনে সঞ্জিতা সাথে সাথে ফোনটা কেটে দিল। সাগরকে উদ্দেশ্য করে সঞ্জিতা বলতে লাগলো, আপনি আমাকে ডিভোর্স দিবেন বলেছিলেন না 6 মাস পরে? আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব। একটা কাজ খুঁজে কাজ করব, পরে ওই টাকা বাসায় দিতে হবে। আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি টাকা দেন? বলেন নাই, তারপরও আম্মু কি বলেছে আশা করি আপনি শুনেছেন। এ বলে সঞ্জিতা উঠে যেতে যাবে, এমন সময় সাগর তার হাত ধরে টান মেরে বিছানায় শুয়ে দিল আর বলতে লাগলো, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি এই বাড়িতে থাকবেন। আপনার সৎ মা আসুক, এরপরে দেখি সে কি করে। এখন সোজা হয়ে বসেন, আপনাকে মলম লাগিয়ে দেই। সঞ্জিতাকে মলম লাগিয়ে দিতে লাগলো। সঞ্জিতা বিছানায় শুয়ে আছে, কোনো কিছু বলতেছে না। এমন সময় রুমের দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো নাবিলা। এইদিকে সঞ্জিতা সাগরের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে ফেলল আর বলতে লাগলো, আমি ওয়াশরুমে যাচ্ছি, যদি অন্য কেউ আসে তাহলে আপনি ম্যানেজ করে নিয়েন। এ বলে সঞ্জিতা চলে গেল ওয়াশরুমে। সাগর দরজা খুলতে দেখতে পেল নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলাকে দেখে সাগর বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এখানে কি করিস? ভাবি কোথায়? ভাবিকে একটু ডেকে দাও, ভাবির সাথে আমার কথা আছে। তোর ভাবি এখন ঘুমাচ্ছে, তুই নিচে যা, পরে আসিস। নাবিলা আর কিছু না বলে চলে গেল নিচে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে সঞ্জিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি চাইলে এখন বাইরে আসতে পারেন, নাবিলা চলে গেছে। সঞ্জিতা বুকে কাপড় দিয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সঞ্জিতা বলতে লাগলো, আপনাকে কি বলেছি মনে আছে? আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েন। আমি চাকরি করব, আমার টাকার দরকার, ডাক্তারের কাছে যেতে হবে। আমি বলেছিলাম না আমি টাকা দিব ডাক্তারের কাছে যাওয়ার জন্য? চলেন আমার সাথে, এখন ডাক্তারের কাছে যাব। না, আমি আপনার টাকা দিয়ে ডাক্তার দেখাবো না। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আজকে হোক বা 10 দিন পর বা 1 মাস পরে আমি ডাক্তার দেখাবো। আপনি আমার স্ত্রী, আপনার উপরে দায়িত্ব অধিকার আছে আমার। আমি যেটা বলবো সেটাই করতে হবে আপনার। মজা করতেছেন আমার সাথে? আমার উপরে অধিকার যদি থাকতো তাহলে অনেক আগেই দেখাতেন। হুট করে 2 দিন এইরকম ভাবে সেবা যত্ন করবেন, পরে আবার মারধর করবেন, এসব আর সহ্য হবে না। তার চাইতে ভালো হবে আমি এই বাড়ি থেকে চলে যাব। যদি পারেন তাহলে এক চাকরির ব্যবস্থা করে দিয়ে, আর না পারলে আমার নিজের দায়িত্বে আমার একটা চাকরির ব্যবস্থা করে নিব। আমি বলেছি না আমার টাকা দিয়ে আপনাকে ডাক্তার দেখাবো? তারপরেও কেন আপনি এরকমভাবে কথাবার্তা বলতেছেন? আমি আগে আপনার সাথে যা যা করেছি ওই সব কিছুর জন্য মাফ চাইতেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে না, আর খারাপ ব্যবহার অনেক করেছেন। আমি আর চাই না আপনার কাছে থাকতে। আমি এখন আপনার কাছ থেকে মুক্তি চাই। সঞ্জিতা এসব কথাবার্তা বলতেছে, এদিকে সাগর কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল সঞ্জিতা। ড্রেস পরে দরজা খুলতে দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। সাগরের আম্মু সঞ্জিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সঞ্জিতা নিচে আসো, সবাই তোমার জন্য বসে আছে। আপনি যান, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। সাগরের আম্মু নিচে চলে গেল। এদিকে সঞ্জিতা চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সঞ্জিতা বলতে লাগলো, আপনিও নিচে আসেন, আপনার জন্য কফি বানিয়ে দেই। আর একটা দিন আমার হাতে কফি খেতে পারবেন, এরপরে তো আর খেতে পারবেন না। আমি আপনাকে এই বাড়ি থেকে বের হতে দিব না। এই বাড়ি থেকে বের হতে দিলে তো আপনি যাবেন। এখন থেকে আপনার উপরে অধিকার খাটাবো, দরকার পড়লে জোর করে খাটাবো, তারপরেও আপনাকেই লাগবে। সঞ্জিতা মুচকি একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর বেশ কিছুক্ষণ বসে থেকে চলে আসলো নিচে। সোফায় বসে পড়তে সঞ্জিতা সবার জন্য চা আর কফি বানিয়ে দিল। সবার সাথে বসে সঞ্জিতা কথাবার্তা বলতেছে। এমন সময় সাগরের আপু সঞ্জিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সানজিদা, তুমি কি কিছুদিন আগে অনলাইনে চাকরির জন্য আবেদন করছিলে নাকি? হ্যাঁ, কিছুদিন আগে চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলাম এসএস কোম্পানিতে, কিন্তু আপনি জানলেন কি করে? ওই কোম্পানিটা আমাদের। তোমার চাকরি হয়ে গেছে। এই নাও, তোমাকে মিষ্টি খাওয়ালাম, মিষ্টি খাও। সঞ্জিতা খুশি হয়ে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সঞ্জিতা চলে আসলো উপরে, তার ব্যাগপত্র গুছিয়ে রাখতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো নাবিলা আর বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, এইসব ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ?
তোমার ভাইয়ার কাছ থেকে অনেকটা দূরে চলে যাইতেছি। হয়তো তোমার সাথে আর 2-3 দিন দেখা হবে সামনাসামনি, এরপরে আর দেখা নাও হতে পারে। দোয়া করো আমার জন্য, যাতে আমি ভালোভাবে থাকতে পারি। আমাকে একা রেখে চলে যাবেন? হ্যাঁ, আমাকে যেতেই হবে। আর যদি নাও যেতে চাই তারপরেও আমাকে যেতেই হবে, কারণ তোমার ভাইয়া কয়েকদিন পর আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাই আমাকে চলে যেতে হবে। আমি ভাইয়াকে বোঝাবো, চিন্তা করবেন না। নাবিলা সানজিদার সাথে এইসব নিয়ে কথাবার্তা বলতেছে, এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগর। সানজিদাকে ব্যাগপত্র গুছাতে দেখে বলতে লাগলো, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাইতেছেন? আপনাকে কি বলেছি একবারও যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যান? বলার প্রয়োজন নেই, আমি আপনার কাছ থেকে একটা চাকরি চেয়েছিলাম না? আমার চাকরি তো এখন ফাইনাল হয়েই গেছে, কাল থেকে আমি জয়েন করব। তাই আমি ব্যাগপত্র গুছিয়ে রাখতেছি, কালকে একটু বাইরে বের হব একটা ভাড়া বাসা খোঁজার জন্য। ওই বাড়িতে থাকবো আর চাকরি করব। দেখেন, আমার রাগ উঠাবেন না। আমার রাগ উঠালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার আমার রাগ সম্পর্কে একটু ধারণা নেই। সাগর সানজিদার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলতেছে, এমন সময় নাবিলা এসে ঠাস ঠাস করে সাগরের গালে চড় মারলো আর বলতে লাগলো, ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। তুমি আমার বড় ভাই, তুমি যদি মানুষ হতে তাহলে আজকে এমন করতে না। আশা করি তুমি সবকিছু জেনেই গেছো, তারপরে তুমি এরকম করেছো। ভাবি, আমিও আপনার সাথে যাব, আমিও এই বাড়িতে থাকবো না। আমিও কথা বলেছি, দেখি চাকরি পেয়ে গেলে আপনার সাথেই থাকবো। এই বলে নাবিলা রুম থেকে বের হয়ে চলে গেল তার রুমে। এদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে সানজিদার কাছে এসে সানজিদাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে আপনি যা চাইবেন আমি তাই করব। আপনি আপনার অধিকার পুরোটাই পাবেন। আমার অধিকার দরকার নেই। একদিন অধিকার দিবেন, আরেক দিন দেবেন না, এমন অধিকারের দরকার নেই। তার চাইতে ভালো একা থাকা। আপনি আপনার মতো চলাচল করেন, আমাকে আমার মতো চলাচল করতে দেন। সানজিদা এসব কথাবার্তা বলতেছে, এদিকে সাগর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সানজিদাকে কোলে তুলে নিয়ে চলে আসলো খাটে। বিছানায় ভালোভাবে শুয়ে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে বলেছি না, এখন থেকে আপনি পুরোপুরি অধিকার পাবেন। তারপরেও কেন এরকম করতেছেন? একবার সুযোগ দিয়ে দেখেন, মানুষ তো অনেক ভুল করে। এবারের মতো সুযোগ দিয়ে দেখেন আমাকে। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আপনাকে সুযোগ দেওয়ার জন্য, তাহলে আপনাকে একটা সুযোগ দিলাম, দেখি আপনি কি করেন। সানজিদার কথা শুনে সাগর কিছুটা খুশি হয়ে সানজিদার গালে কপালে ঠোঁটে হালকা করে চুমু দিয়ে উঠল। সানজিদা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাগরকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। কান্না করতে করতে বলতে লাগলো, আমি আপনার কাছ থেকে জাস্ট একটু ভালোবাসা, একটু আদর চাইতাম সব সময়, কিন্তু আপনি অন্য মেয়ের প্রতি আসক্ত ছিলেন, এখন আমার প্রতি আসক্ত হয়েছেন। আমি চেষ্টা করব আমার সবটা দিয়ে আপনাকে ভালো রাখার। আপনি প্লিজ আমাকে কখনো ছেড়ে যায়েন না। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। আমি অনেক ভুল করেছি এবং এতদিন চোখে অন্ধ হয়েছিলাম, এখন চোখ পরিষ্কার হয়ে গেছে। সাগর এসব কথাবার্তা বলতেছে সানজিদাকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সন্ধ্যায় দুজন রেডি হয়ে চলে আসলো নিচে। দুজনকে নিচে আসতে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, দুইজন কোথাও যাইতেছো হঠাৎ করে? এই তো বাহিরে একটু ঘোরাঘুরি করার জন্য বের হইতেছি। নাবিলা, তুই যাবি নাকি? গেলে আসতে পারিস। না, আমি যাব না, আমার পড়া আছে, তোমরাই যাও। সাগর সানজিদাকে নিয়ে ওখান থেকে চলে আসলো একটা পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সানজিদাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ভালো একজন ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসলো পাশে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে কিছুক্ষণ গল্প করতে লাগলো। এমন সময় নাবিলা সানজিদার কাছে এসে সানজিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, ভাইয়ার সাথে কি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? ভাইয়া দেখলাম আপনাকে নিয়ে ঘুরতে গেছে, আবার ওষুধ এনে দিয়েছে। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে গেছে। তবে তোমার ভাইয়া তো আমার কাছে মাফ চাইছে, বলেছে যে আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না এবং আমাকে পুরোপুরি অধিকার দিবে। যা বলবো তাই করবে। কয়েকটা দিন দেখি, এরপরে বলতে পারবো। যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আর ভালো না হলে তো কিছু করার নেই, আমাকে চলে যেতেই হবে। ঠিক আছে, আশা করি ভাইয়ার কখনো খারাপ ব্যবহার করবে না তোমার সাথে। এখন থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে, তোমাকে গুরুত্ব দেবে। সানজিদার সাথে এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর সানজিদা চলে আসলো রুমে। বিছানায় ভালোভাবে গুছিয়ে রেখে বসে আছে এক পাশে।
এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগর। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সানজিদার কাছে। পাশাপাশি দুজন চুপচাপ বসে আছে। এমন সময় সাগর তার একটা হাত সানজিদার হাতের উপর রাখলো। সানজিদা চুপচাপ বসে আছে, কিন্তু কোনো কিছু বলতেছে না। সাগর সানজিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কাছে এগিয়ে এসো, মলম লাগিয়ে দেই। সানজিদা লজ্জা পেল। তারপর সাগর মলমটা লাগিয়ে দিয়ে সানজিদার পাশে বসে আছে। তার 1 ঘন্টা বসে দুজন গল্প করার পর সাগর সানজিদাকে তার বুকের উপর রেখে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা সানজিদার ঘুম ভাঙতে দেখতে পেল সে সাগরের বুকের উপর শুয়ে আছে। তার শরীরে একটুও কাঁপুনি। এটা দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল, কিন্তু কোনো কিছুই বলল না। বেশ কিছুক্ষণ এইরকম ভাবে যাওয়ার পর সানজিদা মনে মনে বলতে লাগলো, সাগর মনে হয় আস্তে আস্তে আমাকে গুরুত্ব দিতে শুরু করেছে। আশা করি ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, আপনি সাগরকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। সানজিদা ড্রেস পরে সাগরকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে দুজন চলে আসলো নিচে। এসে দেখে সাগরে এমন রান্নাবান্না করে বসে আছে। এটা দেখে সানজিদা বলতে লাগলো, আমাকে ডাক দিলেই তো পারতেন, আমি রান্না করতাম। তুমি ঘুমাচ্ছ তাই আর তোমাকে বিরক্ত করি নাই। তুমি তো প্রতিদিন রান্না করো, আজকে আমি রান্না করলাম, তাতে কি হয়েছে? আবার বিকেলবেলা রান্না করবে তুমি। ঠিক আছে, সবাই কোথায়? ডাক দেন, খাবার রেডি করে দেই। আবার ওরা তো অফিসে চলে যাবে। সানজিদা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো নিচে। সানজিদা খাবার রেডি করে দিল সবাইকে। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেল অফিসে। এদিকে সানজিদা আর তার শাশুড়ি মার সাথে নাবিলা বসে বসে গল্প করতেছে। এমন সময় সাগরে আম্মু সানজিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জিদা, অনেকদিন তো হয়ে গেছে এই বাড়িতে বাচ্চা কাচ্চার মুখ দেখি না। তোমাদেরও তো বিয়ে হয়েছে অনেক দিন হলো, কোনো সুখবর পাচ্ছি না। সুখবর কবে আসবে কিছু বলতে পারবে তুমি? সাগরে আম্মুর কথা শুনে সানজিদা কিছুটা লজ্জা পেল, তাই মাথা নিচু করে বলল, আশা করি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি চলে আসবে। তা তো অবশ্যই করব। তুমি এই বাড়ির লক্ষ্মী বউ, তোমার মতো মেয়ে আর একটাও হয় না। সানজিদা আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাগর কল দিয়েছে। কলটা রিসিভ করতে সাগর বলতে লাগলো, বিকালে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে, রেডি হয়ে থাকবো। আর একটু তাড়াতাড়ি বাসায় আসেন। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। সানজিদা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর সাগর কলটা কেটে দিল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হচ্ছে, কারণ দুপুরবেলা সাগর কল দিয়ে বলেছে রেডি হওয়ার জন্য। সানজিদাকে রেডি হতে দেখে নাবিলা বলতে লাগলো, কোথাও যাবেন নাকি ভাবি? হ্যাঁ, তোমার ভাইয়া কোথায় যেন নিয়ে যাবে আমাকে, তাই আর কি যাব। তুমিও রেডি হয়ে নাও, তুমিও আমাদের সাথে যাবে। আমি যাব না, আপনারা যান। আপনাদের মধ্যে সব ঠিকঠাক হোক, এরপরে আমি যাব। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো। সানজিদা রেডি হয়ে বসে রইল। বিকাল 3টায় সাগর এসে সানজিদাকে নিয়ে ঘুরতে চলে গেল। সন্ধ্যা 7টা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে বসে আছে। এমন সময় সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, তোর আব্বু তো এখনো আসে নাই, অফিসে জরুরি কোনো কাজ আছে নাকি? না তো, আজকে অফিসে তো তেমন বেশি কাজ ছিল না। কাজ থাকলে তো আমি নিজেই অনেক দেরিতে আসতাম। আচ্ছা, আমি আব্বুকে কল দিতেছি, দেখি আজকে আসতে এত দেরি হচ্ছে কেন। এ বলে সাগর কল দিতে যাবে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। সানজিদা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সাগরের আম্মু দাঁড়িয়ে আছে। সাগরের আব্বুকে দেখে সানজিদা বলতে লাগলো, আজকে আসতে এত দেরি হয়েছে কেন আব্বু? অন্যদিন তো আগে আগেই চলে আসেন। আজকে কিছু জরুরি কাজ ছিল, তাই আর কি আসতে দেরি হয়ে গেছে। এ বলে সাগরের আপু চলে আসলো উপরে। ফ্রেশ হয়ে নিচে এসে কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে সবার রুমে চলে গেল। সাগর আর সানজিদার রুমে শুয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। এমন সময় সানজিদা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সকালবেলা আপনারা চলে যাওয়ার পরে শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করেছিল বেবি কবে হবে। তখন আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি হবে। এখন কি করব বুঝে উঠতে পারতেছি না। কি আর করবেন, বেবি আনার মিশনে নামতে হবে মনে হয়। আমাকে না নামলে তো খুব তাড়াতাড়ি আনা যাবে না, কি বলেন আপনি?
কিন্তু আমি তো তেমনভাবে প্রিপারেশন নেই নাই। এসবে কোনো প্রিপারেশন নিতে হয় না, শুধু জাস্ট হ্যাঁ বলো আর আমি শুরু করতেছি বেবি আনার মিশন। সাগরের কথা শুনে সঞ্জিতা লজ্জায় মাথা নিচু করে ফেল। এদিকে সাগর বিষয়টা বুঝতে পেরে আস্তে আস্তে করে সঞ্জিতার ঠোঁটজোড়া তার দখল করে নিল। প্রায় 10 মিনিট লিপ কিস করার পর সাগর সঞ্জিতাকে ছেড়ে দিতে দুজন হাঁপাতে লাগলো। সঞ্জিতা হাঁপাতে হাঁপাতে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর একটু হলে তো আমি মরেই যেতাম। আমি আছি তো, আবার জীবিত করার জন্য এখন বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে। বাকি কাজ সম্পূর্ণ করলে বেবি আনার মিশন কমপ্লিট হবে। তাহলে শুরু করি। শুরু করেন। সঞ্জিতা সম্মতি জানাতে সাগর তার কাজ শুরু করে দিল। দুজন তাহলে বেবি আনার মিশন কমপ্লিট করতে থাকুক। আমরা তাহলে বিদায় নিই। সঞ্জিতার জন্য সবাই দোয়া করবেন, যেন তার যেন আর কষ্ট না হয়, সে যেন এখন সুখের মুখ দেখতে পায়। সাগর যাতে তাকে সবসময় সেবা যত্ন করে এবং আগলে রাখে। সবাই দোয়া করবেন তাদের জন্য। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।